অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ ঝাড়লেন সার্জিস আলম। বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। জানাবো পিআর পদ্ধতি সম্ভাবনা না সংকট, এবং সর্বশেষ জানাবো জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ ঝাড়লেন সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে নিরাপত্তা দিতে, তাদের পুনর্বাসন করতে, এমনকি জুলাই ঘোষণাপত্র দিতেও অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যে ব্যর্থ, এটা আমরা এখন প্রকাশ্যে বলি। অন্তর্বর্তী সরকারকে সংস্কার, বিচার এবং জুলাই সনদের সঙ্গে সংশ্লিষ্ট সবার সঙ্গে এবং শহীদ পরিবারের সঙ্গে বসতে হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম। সব শহীদ পরিবারের সঙ্গে না বসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন, প্রত্যেক উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। শুধু চলতি দায়িত্ব পালন করার জন্য তাদের উপদেষ্টা পদে বসানো হয়নি। 1 বছরে কী কী সংস্কার তারা করেছেন তা ঘোষণা করতে হবে। স্মরণ সভায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য সৃষ্টির ওপর জোর দেন সার্জিস আলম। এ সময় তিনি গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গোপালগঞ্জে তাদের উপর আক্রমণ শুধু একটি দলের উপর আক্রমণ নয়, শহীদ পরিবারের সদস্যরাও সেখানে গেলে তাদের উপর একই রকমভাবে আক্রমণ হবে। এর কারণ হিসেবে সার্জিস আলম বলেন, গোপালগঞ্জে যারা আছে তাদের সামনে সবচেয়ে বড় বাধা শহীদ পরিবারের সদস্যরা। দেশের শহীদদের জন্য যতগুলো স্মৃতিফলক তৈরি হবে, প্রতিটি তাদের জন্য গলার কাটা হবে। এজন্য তারা জুলাই শহীদ পরিবারের সদস্যদের এক হতে দেবে না বলে তিনি মনে করেন। বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার 4টি ইউনিয়ন বিএনপির সদ্য গঠিত কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। 15 জুলাই উপজেলায় বালুয়াকান্দি, বাউশিয়া, টেংরারচর ও গজারিয়া ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন করা হয়। গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ও সদস্য সচিব আব্দুর রহমান কমিটিগুলো অনুমোদন করেন। এরপর থেকে কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আসছেন পদবঞ্চিত ব্যক্তিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে থাকেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রথমে তারা মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। বিকেল 4:45টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদের অনুরোধে বিকেল 5টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। নেতাকর্মীদের অবরোধের কারণে 15 থেকে 20 মিনিট মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীরা সদ্য গঠিত বালুয়াকান্দি, বাউশিয়া, টেংরারচর ও গজারিয়া ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যা দিয়ে 24 ঘন্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান। কমিটিগুলো টাকার বিনিময়ে করা হয়েছে এমন অভিযোগ তুলে তারা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ও সদস্য সচিব আব্দুর রহমানকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক হালি। এতে অন্যদের মধ্যে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উজ্জোহা চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দাওয়ান, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাদাত হোসেন ও গজারিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। একসময় যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে অংশগ্রহণ করতেন, এই কমিটিতে তাদের স্থান দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশাক আলীর অভিযোগ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব টাকার বিনিময়ে মন গড়া কমিটি দিয়েছেন। কমিটি ঘোষণার আগে তারা উপজেলা কমিটির অন্য কোনো সদস্যের সঙ্গেও আলোচনা করেননি। অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহর মুঠোফোনে ফোন করা হলে তিনি ধরেননি। আর সদস্য সচিব আব্দুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জেলা কমিটির সঙ্গে আলোচনা করে কমিটিগুলো করা হয়েছে। পিআর পদ্ধতি সম্ভাবনা না সংকট। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন। তবে অনেক সময় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এপিটিপি নামে একটি প্রচলিত ভোট পদ্ধতিতে তার সঠিক মূল্যায়ন দেখা যায় না। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে বিশ্বের অনেক দেশ গ্রহণ করেছে প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা।
ঠিক এই পিআর পদ্ধতি নির্বাচনই বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন নানা আলোচনা চলছে, সরকার ও রাজনৈতিক দলগুলো ভোটের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এ নিয়ে ব্যাপক চর্চা চলছে। আসলে পিআর পদ্ধতি নির্বাচন কি? ইতিহাসের সুবিধা বা অসুবিধা বা কি পদ্ধতি? এ পদ্ধতিতে নির্বাচন হওয়ার দেশগুলোর অভিজ্ঞতা কেমন? উন্নয়নশীল দেশের জন্য এটি ভালো কিনা? এফটিপিটির বিকল্প হিসেবে পিআর কতটা বাস্তবসম্মত? এসব নিয়ে বিস্তারিত লিখেছেন হুমায়ুন কবির। পিআর পদ্ধতি কি? পিআর হলো এমন এক নির্বাচনী পদ্ধতি যেখানে একটি দল বা প্রার্থী যে পরিমাণ ভোট পান সে অনুপাতে সংসদ বা আইনসভায় আসন পান। এই পদ্ধতির মূল ধারণা, ভোটের অনুপাতে আসন বন্টন, মানে 20% ভোট পেলে দলটি 20% আসন পাবে, তা সে একটি আসনেও সরাসরি বিজয়ী হোক বা না হোক। এ পদ্ধতিতে সাধারণ মাল্টি মেম্বার কনস্টিটিউয়েন্সি ও দলভিত্তিক ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিআরের ধারণা উদ্ভব হয় 1830-এর দশকে ফ্রান্স ও ইংল্যান্ডে, যখন সমাজে ছোট দল ও সংখ্যালঘুদের পর্যাপ্ত রাজনৈতিক প্রতিনিধিত্ব না পাওয়ার বিরুদ্ধে এক ধরনের আন্দোলন শুরু হয়। তবে আধুনিকভাবে প্রথমবারের মতো পিআর পদ্ধতি চালু হয় বেলজিয়ামে 1899 সালে। পরে এটি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে যুদ্ধ পরবর্তী সময় যখন রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা ছিল জরুরি। কোন কোন দেশে পিআর আছে? বর্তমান বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি অর্থাৎ 54% দেশে পিআর পদ্ধতি নির্বাচন হয়। উন্নত দেশের সংগঠন OECDর 36টি দেশের মধ্যে 25টি তথা প্রায় 70% দেশ এ পদ্ধতি অনুসরণ করে। পিআর পদ্ধতি বর্তমানে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ইসরায়েল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ড, নরওয়ে, নেপাল প্রভৃতি দেশে চালু রয়েছে। তবে এক এক দেশ এক একভাবে বাস্তবায়ন করে মিশ্র উন্মুক্ত তালিকা, বদ্ধ তালিকা অথবা জার্মানির মতো MMP বা মিশ্র পিআর ও সরাসরি নির্বাচন পদ্ধতিতে। পিআর পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো ভোটের হার অনুযায়ী আসন বন্টন হয়, মাল্টি মেম্বার কনস্টিটিউয়েন্সি থাকে, দলভিত্তিক তালিকা ভোটাররা বেছে নেয়, ছোট দলগুলো সুযোগ পায় সংসদে প্রবেশে, তবে ভোটার ও প্রার্থীর সরাসরি সম্পর্ক তুলনামূলক দুর্বল হয়। পিআর পদ্ধতি সাধারণত 3 ধরনের হয়। মুক্ত তালিকা পদ্ধতি, দলগুলো ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে থেকে আসন পায়। বদ্ধ তালিকা পদ্ধতি, দল ঠিক করে দেয় কে হবেন সংসদ সদস্য। মিশ্র পদ্ধতি, কিছু আসনে প্রতীক ভিত্তিক, কিছু আসনে পিআর ভিত্তিতে নির্বাচন হয়। পিআর পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো ভোটের প্রতিফলন নিশ্চিত হয়, কোনো ভোট নষ্ট হয় না, সংখ্যালঘু ধর্মীয় বা আঞ্চলিক দলগুলোর অংশগ্রহণ বাড়ে, ক্ষমতার কেন্দ্রীকরণ কমে, আলোচনা ও সমঝোতা ভিত্তিক শাসন হয়, রাজনৈতিক বৈচিত্র্য উঠে আসে, একক দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার সুযোগ কমে যায়, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নির্বাচন সহজ হয়। প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্বল ও জটিল জোট সরকার গঠিত হয়, যা কার্যকারিতা কমায়। নির্ণায়ক সিদ্ধান্ত নিতে দেরি হয়, কখনো কখনো সিদ্ধান্তই হয় না। উগ্র বিচ্ছিন্নতাবাদী বা সংকীর্ণ গোষ্ঠীও বৈধতা পেয়ে যেত সংসদে, যা রাষ্ট্রের ঐক্য প্রশ্নের মুখে পড়ে। নেতা ও জনতার সরাসরি সম্পর্ক থাকে না, দলই সব সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক অস্থিরতা বাড়ে, ঘন ঘন সরকার পরিবর্তনের সম্ভাবনা প্রবল থাকে। বড় দলগুলো পিআর পদ্ধতি না চাওয়ার অন্যতম কারণ হলো তারা এফপিটিপিতে কম ভোট পেয়েও অনেক আসন পায়। পিআর চালু হলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা হারাবে। অন্যদিকে ছোট দলগুলো পিআর চায় কারণ পিআর পদ্ধতিতে তাদের মতামতের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হয়, এমনকি 5 থেকে 7% ভোট পেয়ে আসন পাওয়ার সুযোগ থাকে এই পদ্ধতিতে। এতে তারা কিংমেকার হয়ে উঠতে পারে, জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নয়নশীল দেশের জন্য কেমন? উন্নয়নশীল দেশ সাধারণত একটি একক ও কেন্দ্রীয় রাষ্ট্র হয়ে থাকে, যেখানে সমাজ কাঠামো তুলনামূলকভাবে অভিন্ন। এতে পিআর পদ্ধতি আঞ্চলিকতা, ধর্মীয় মেরুকরণ ও বিদেশি প্রভাবিত গোষ্ঠীর উত্থান ঘটাতে পারে। এর ফলে রাজনীতিতে দলীয় শৃঙ্খলার অবনতি হতে পারে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন কাঠামোগত দুর্বলতায় জর্জরিত হতে পারে। তবে পিআর পদ্ধতি নিঃসন্দেহে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির একটি সম্ভাব্য পথ, যদিও এর সাফল্য নির্ভর করে দেশের সামগ্রিক সাংবিধানিক প্রস্তুতি, রাজনৈতিক সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার উপর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।